আসসালামু আলাইকুম। ইসরায়েলের ধ্বংসাত্মক হামলা ইয়েমেনের মস্কো বলেছে ট্রাম্প পুতিন আলাস্কা বৈঠকের ফলাফল শূন্য। যুদ্ধ ছাড়া ইউক্রেন যুদ্ধের আর কোনো সমাধান নেই। ৬০ বছর পর জাতিসংঘে ভাষণ সিরিয়ার প্রেসিডেন্টের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নিহত কমপক্ষে ৪ জন। H-1B ভিসা নীতির কারণে ভারতে বেকার হওয়ার অপেক্ষায় হাজার হাজার ভারতীয়। বিটিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের ইলাদ বন্দরে বুধবার ২ দফার সফল ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ২৭ জন ইসরায়েলি আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা গুরুতর। খবরে বলা হয়েছে, পরপর ২টি ড্রোন আঘাত করেছে ইলাদ বন্দরের পর্যটন এলাকায়। একটি ড্রোন আঘাত করেছে একটি হোটেলের সামনে মেডিকেল সেন্টারে। ইসরায়েল আর্মি বলেছে, ড্রোন দুটি লক্ষ্য করে পরপর কয়েক দফা আয়রন ডোম মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু আয়রন ডোম মিসাইল ব্যর্থ হয়েছে ড্রোন দুটি প্রতিহত করতে। আয়রন ডোম কেন ব্যর্থ হলো এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ইসরায়েল এয়ারফোর্স বলেছে, ড্রোন দুটি অতি নিচ দিয়ে উঠছিল। তাছাড়া বেশ দেরিতে শনাক্ত করা হয়েছে তাদের। হামলার আগে ড্রোন দুটি উড়ে আসার অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। অনেকে ব্যক্তিগত মোবাইলে ধারণ করেছেন হামলার ভিডিওতে দেখা গেছে হামলার পরপর অনেক বড় এলাকা নিয়ে আগুন ধোয়ার দৃশ্য। লোহিত সাগরের তীরে ইলাদ বন্দরের সর্বশেষ ২৪ ঘন্টায় বুধবার দ্বিতীয় অপারেশন পরিচালনা করল ইয়েমেন। এর আগে মঙ্গলবারও হুথি আর্মি ড্রোন হামলা চালিয়েছে ইলাদ বন্দরে। অপরদিকে গাজায় হামাসের স্নাইপার অপারেশনে বুধবার নিহত হয়েছে একজন ইসরায়েলি সেনা। বুধবার গাজা ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি। বুধবারের হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। বুধবার ইসরায়েলের হামলায় যারা নিহত হয়েছে তাদের অনেকেই নিহত হয়েছে বিভিন্ন তাঁবুতে অবস্থানের সময়। ইসরায়েলের হামলা থেকে রক্ষা পাচ্ছে না কোনো আশ্রয় কেন্দ্র। নির্বিচারে গাজার সর্বত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলার লক্ষ্য গাজায় যাতে কোনো ফিলিস্তিনি অবস্থান করতে না পারে তা নিশ্চিত করা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে। বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছে শাসক দল বিজেপির অফিস। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ৪ জন। লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদার দাবিতে বুধবার লাদাখের রাজধানী লেহতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত লাদাখের সীমানা নিয়ে ভারতের সাথে দ্বন্দ্ব রয়েছে চীন ও পাকিস্তানের সাথে। লাদাখের পূর্বে চীনের তিব্বত এবং উত্তরে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান এবং দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ। লাদাখের কার্গিলে ১৯৯৯ সালে যুদ্ধ চলে ভারত ও পাকিস্তানের মধ্যে। এছাড়া লাদাখের গালওয়ান ভ্যালিতে ২০২০ সালে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে ভারত ও চীনের মধ্যে। কৌশলগতভাবে লাদাখ বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। পাকিস্তান এই অঞ্চলকে তাদের বলে দাবি করে আসছে। H-1B ভিসার ক্ষেত্রে $১,০০,০০০ অতিরিক্ত ফি নির্ধারণের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ভারতীয় চাকরি হারানোর অপেক্ষায় দিন গুনছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ছোট ছোট অনেক টেক কোম্পানি সহ আরও অনেক প্রতিষ্ঠানও জনবল সংকটে পড়তে যাচ্ছে। H-1B ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের অ্যাপল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজন, গুগলের মতো বড় বড় কোম্পানির পাশাপাশি অনেক ছোট ছোট প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠানেও চাকরি করেন অনেক ভারতীয়। এছাড়া প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা এবং স্বাস্থ্যসহ আরও বিভিন্ন খাতের অনেক প্রতিষ্ঠানেও H-1B ভিসায় অনেক ভারতীয় চাকরি করেন। কিন্তু ছোট ছোট এসব প্রতিষ্ঠান, বিশেষ করে যেখানে ৫০ থেকে ১০০ জনের মতো জনবল রয়েছে, তাদের পক্ষে বছরে অতিরিক্ত $১,০০,০০০ ফি দিয়ে বিদেশি লোকজনকে চাকরিতে রাখা সম্ভব হবে না। ফলে এই ধরনের প্রতিষ্ঠানে যেসব ভারতীয়রা রয়েছেন তাদের চাকরির মেয়াদ আর নাও বাড়তে পারে। একই সাথে এ ধরনের প্রতিষ্ঠান নতুন করে কোনো বিদেশিদের আর নিয়োগ দেবে না। তবে ২১ সেপ্টেম্বর H-1B ভিসায় অতিরিক্ত $১,০০,০০০ ফি নির্ধারণের পর কিছুটা সংশোধন আনা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, যারা নতুন করে যুক্তরাষ্ট্রে H-1 ভিসার আওতায় চাকরির জন্য আবেদন করবে কেবল তাদেরকে অতিরিক্ত ফি দিতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান H-1B ভিসায় বিদেশিদের নিয়োগ দিয়েছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে অ্যামাজন। অ্যামাজন চলতি বছর ১০,০০০ বিদেশি উচ্চ দক্ষতা সম্পন্ন জনবল নিয়োগ দিয়েছে। এর বেশিরভাগই ভারতীয়। অপরদিকে মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগলের মতো প্রতিষ্ঠানও প্রত্যেকেই গড়ে ৪,০০০-এর বেশি বিদেশি জনবল নিয়োগ দিয়েছে।
দীর্ঘ ৬০ বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট নুরুদ্দিন আতশি। ১৯৭০ সালে নুরুদ্দিন আতশিকে ক্ষমতা থেকে হটিয়ে ক্ষমতায় আসেন হাফিজ আল আসাদ। এরপর হাফিজ আল আসাদ এবং তার পুত্র বাশার আল আসাদ মিলে টানা ৫৪ বছর সিরিয়া শাসন করেন। ক্ষমতায় থাকার জন্য পিতা পুত্র মিলে হত্যা করেছেন ১০ লাখের বেশি সিরিয়ান। অবশেষে দীর্ঘ ১৪ বছর গৃহযুদ্ধের পর পতন ঘটে গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। বুধবার জাতিসংঘে তার ভাষণ সরাসরি প্রচারের জন্য রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহরে এলইডি স্ক্রিন লাগানো হয়। ভাষণ দেখতে সেসব স্ক্রিনের সামনে পতাকা নিয়ে জড়ো হন হাজার হাজার সিরিয়ান। হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদ ক্ষমতায় থাকতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের তিক্ত সম্পর্ক ছিল। ফলে দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে সিরিয়ার কোনো প্রেসিডেন্ট পা রাখেনি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে। তাদের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আলাস্কায় পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠকের ফলাফল শূন্য। যুদ্ধের মাধ্যমেই হবে ইউক্রেন সংকটের সমাধান। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার উদ্দেশ্যে বলেন, রাশিয়া হলো কাগুজে বাঘ, তাদের এখন আর করার কিছু নেই। যুদ্ধে জিতে যেতে পারে ইউক্রেন, আর ইউক্রেন ফিরে পাবে রাশিয়ার দখলে থাকা সব এলাকা। ট্রাম্পের এ ধরনের বক্তব্যের পর বুধবার পুতিন মুখপাত্র জবাব দিলেন। দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, রাশিয়া কোনো বাঘ নয়, রাশিয়ার সাথে মিল আছে ভাল্লুকের, আর কাগজে ভাল্লুক বলতে কিছু নেই। বিশ্লেষকদের মতে পুতিনের উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন। ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পর বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর এটি দুই দেশের মধ্যে শীর্ষ কর্মকর্তা পর্যায়ের বৈঠক। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, পুতিনকে থামানো না গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেবেন। যুদ্ধকে তিনি ইউরোপের আরও গভীরে নিয়ে আসবেন। ইউরোপ যদি এখনই সম্মিলিতভাবে রাশিয়াকে না থামাতে পারে, তাহলে ইউরোপের অন্যান্য দেশও রাশিয়া দ্বারা আক্রান্ত হবে। জেলেনস্কি বলেন, মনে রাখবেন, ইউক্রেন রাশিয়ার প্রথম শিকার মাত্র। বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে একথা বলেন জেলেনস্কি। ইউরোপ সহ পশ্চিমাদের প্রতি আহ্বান জানান সম্মিলিতভাবে রাশিয়াকে মোকাবেলায় এবং ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।